নমস্কার দর্শক বন্ধু। ইনভেস্টিং না ট্রেডিং কোনটা বেশি প্রফিটেবল? ফান্ডামেন্টাল অ্যানালিসিস না টেকনিক্যাল অ্যানালিসিস কোনটা আপনি করবেন? ডিফারেন্স কি এদের মধ্যে? এবং আপনার যদি শেয়ার বাজার থেকে লস হয় তো তার মানে এইটাই যে আপনি এই দুটো অ্যানালিসিস ফান্ডামেন্টাল টেকনিক্যাল ইনভেস্টিং ট্রেডিং কোনো কিছু ঠিকঠাক করছেন না বা সব কিছু মিক্স আপ করে ফেলছেন। তো আপনার যদি শেয়ার বাজারে লস হয় বা আপনি যদি এই সমস্ত বিষয়ে জানতে ইন্টারেস্টেড থাকেন তো আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু ক্লিয়ার আপনি জানতে পেরে যাবেন। আমরা শুরুতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল নিয়ে সেগুলো কি ব্যাপারটা জানবো, তাদের মধ্যে ডিফারেন্স কি জানবো, আপনার জন্য কোনটা বেটার হবে, ইনভেস্টার হোক, ট্রেডার হোক, শর্ট টার্ম ট্রেডার, লং টার্ম ট্রেডার, তো এই সমস্ত ক্যাটাগরির জন্য কোনটা কি বেটার হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে জানবো। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি এবং আমারই অভিজ্ঞতা নিয়ে লেখা দুটি বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, সেই 2015 সাল থেকে হাউ টু অ্যাভয়েড লস অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলিং লিস্টে রয়েছে। এবং আপনারা যদি এই বই সংগ্রহ করতে যান খুব সিম্পল, অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এই বইটা সার্চ করে তার রিভিউ পড়ে নেবেন, তার মধ্যে কি ডিটেলস আছে সেগুলো দেখে বইগুলো কিন্তু সংগ্রহ করতেই পারেন। প্রথমেই আমরা জানবো যে এই ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল এই জিনিসটা কি। খুব একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, যে ধরুন কালকে বৃষ্টি হবে কি হবে না, এইটা যদি কেউ আপনাকে প্রেডিক্ট করতে বলে তো তার দুটো অপশন আছে। তো আপনি একভাবে প্রেডিক্ট করতে পারেন কি না বায়ুর আর্দ্রতা, তারপরে জলীয় বাষ্পের চাপ বা সূর্যোদয় সূর্যাস্ত টাইমিং বা টেম্পারেচার, এই সমস্ত কিছু দেখে আপনি প্রেডিক্ট করতে পারেন কালকে বৃষ্টি হবে কি হবে না। আর আরেকটা ভাবে প্রেডিক্ট করা যায় যে এই কালকের দিনে যে বিগত 5 বছর কি 6 বছর কি বৃষ্টি হয়েছিল না হয়নি। যদি বিগত 6 বছরে ম্যাক্সিমাম সময় এই কালকের দিনে বৃষ্টি হয়ে থাকে তো তাহলে আগামীকালও বৃষ্টি হবে, যদি না হয়ে থাকে তাহলে আগামীকালও বৃষ্টি হবে না। এই যে সেকেন্ড যে মেথডটা আমি বললাম যে পাস্ট দেখে ফিউচার অ্যানালিসিস, এইটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস। আর প্রথম যে মেথডটা আমি বললাম যে আর্দ্রতা, টেম্পারেচার এবং এই সমস্ত জিনিসগুলো দেখে প্রেডিকশন, সেইটাই হয়ে গেল আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মনে রাখবেন দুটো অ্যানালিসিসে কিন্তু শেয়ারের দাম আগামী দিনে বাড়বে না কমবে এইটা বিচার করতে হচ্ছে। তো তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি করছে? ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেই কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোয়ার্টারলি রেজাল্ট, অ্যানুয়াল রেজাল্ট, কোয়ার্টারলি কনকল, ইনভেস্টার প্রেজেন্টেশন, এই সমস্ত কিছু দেখছে। এই সমস্ত কিছু দেখে দুটো জিনিস বের করছে যে নাম্বার ওয়ান, কোম্পানিটার ইনহেরেন্ট স্ট্রেংথ কি আছে, মানে কোম্পানিটা যদি আগামী সময় যদি খারাপ সিচুয়েশন আসে তাহলে কতটা ইজিলি সে সেটাকে ন্যাভিগেট করতে পারবে। এবং এটা প্রেডিক্ট করছে যে আগামী দিনে কোম্পানিটার প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, ইপিএস গ্রোথ বা কি টাইপের ভ্যালুয়েশন কমেন্ট করতে পারে সেই দেখে শেয়ারের প্রাইসটা বিচার করছে। তো তার মানে আপনি যদি প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান আপনি দুটো জিনিস পেয়ে যাবেন প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, সেটা হচ্ছে কোম্পানির স্ট্রেংথ, ইনহেরেন্ট স্ট্রেংথ এবং কোম্পানির ফিউচার পোটেনশিয়াল, ফিউচার গ্রোথ এবং ফিউচার কি রেটে ভ্যালুয়েশন কমেন্ট করে সেই রকমভাবে কি পিই রেশিও বা কি ভ্যালুয়েশন রেশিওতে কি শেয়ারের প্রাইস আসতে পারে। ফান্ডামেন্টাল অ্যানালিসিসেরই একটাই ড্রব্যাক আছে, সেই ড্রব্যাকটা কি? সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কখনো মার্কেট সেন্টিমেন্টকে বুঝতে পারে না। মানে মার্কেট সেন্টিমেন্ট ব্যাপারটা কি? দেখবেন কখনো কখনো এরকম হয় যে ডিফেন্স শেয়ার বেশ অনেকটা বাড়ছে বা রেলওয়েজ কোম্পানির শেয়ার অনেকটা বাড়ছে বা পিএসইউ শেয়ার অনেকটা বাড়ছে। তো অবভিয়াসলি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে এমন কোনো কিছু নেই যেইটা দেখে মানুষ এইটা বিচার করতে পারবে যে এই মোমেন্টে কোন সেগমেন্ট বা কোন শেয়ার, কোন জাতীয় শেয়ার বেশি বাড়ছে। এটা হয়ে গেল ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ডিসঅ্যাডভান্টেজ। এবার টেকনিক্যাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস কি করছে না পাস্ট ডেটা দেখে ফিউচার প্রেডিকশন। দেখবেন টেকনিক্যাল অ্যানালিসিস যারাই করেন তারা সবসময় চার্ট ফলো করেন, যে চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট হোক, লাইন চার্ট হোক, চার্ট ফলো করে দেন আমরা ফিউচার প্রেডিক্ট করি। কেমন সেটা? যে ধরুন একটা কোনো কোম্পানির শেয়ার 100 টাকা থেকে 120 টাকায় গেছে, সেখান থেকে 102 টাকায় পড়েছে, আবার 102 থেকে আবার 130-এ গেছে, আবার সেই 130 থেকে 99 টাকায় পড়েছে, তো আবার সেখান থেকে দামটা উঠেছে। তো এই 99, 100, 101, 102 এই জোনটাকে বলা হয়ে থাকে সাপোর্ট জোন। মানে যেহেতু এই জোনে শেয়ারের দামটা এসে আগে অনেকবার উপরে গেছে তো তার মানে ইন ফিউচারও যখন এই জোনে আসবে সেখান থেকে দাম উপরে যাবে, তাই এই জোনে শেয়ারটা কিনতে পারে। এই হলো খুব সিম্পল টেকনিক্যাল অ্যানালিসিস। বা যদি এমন হয় যে কোনো একটা কোম্পানির শেয়ার ওই 100 টাকা থেকে 110-এ গেছে, আবার 100 এসেছে, আবার 110-এ গেল, আবার 100 এলো, তারপর হঠাৎ করে ওই 100 থেকে খুব তাড়াতাড়ি 115-তে চলে গেল। তো তার মানে এইটা আমরা বলতে পারি যে আগের দুবার 110 থেকে নিচে চলে এসেছে, এবার এই 100 টাকাটাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড ব্রেক করেছে, মানে ব্রেকআউট করেছে, 115 অবধি চলে গেছে, তার মানে শেয়ারের দাম আরো বাড়বে, তো তার মানে শেয়ারটা কেনা যেতে পারে। তো এই হয়ে গেল আমার টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের ডিসঅ্যাডভান্টেজ কি? সেটা হলো যে এই যে শেয়ারটা ধরুন ব্রেকআউট হলো বা এই যে শেয়ারটা সাপোর্টে এলো, মানে যদি ব্রেকআউট হয় আপনি জানতে পারবেন না ওই ব্রেকআউটটা কি জাস্ট অপারেটর ড্রিভেন ব্রেকআউট নাকি ফান্ডামেন্টাল ড্রিভেন ব্রেকআউট। মানে কি? মানে যদি সেই কোম্পানির প্রসপেক্টস বেটার হয়, হয়তো ম্যানেজমেন্ট গাইডেন্স বেটার দিল বা তার ফান্ডামেন্টালের ইমপ্রুভ হয়ে গেল, তো তখন যদি ওই 110-কে ব্রেক করে
যদি 115-তে চলে যায়, যদি ওই ব্রেকআউটটা হয়, তো তার মানে ফান্ডামেন্টালের স্ট্রেংথ থাকার কারণে ওই 115 থেকে 120, 30 এইসব দিকেও কিন্তু যেতে পারে বা যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। কিন্তু যদি এই 110 থেকে 115 ব্রেকআউটটা অপারেটর ড্রিভেন মানে কোনো কিছুই হয়নি, কোম্পানির ফান্ডামেন্টাল বা ফিউচার এস্টিমেশন বা ফিউচার কোনো কিছু চেঞ্জ হয়নি, জাস্ট বিকজ কয়েকজন অপারেটর শেয়ারটার দামটাকে একটু বাড়িয়ে নিয়ে গেল, তো যদি সেইটা হয়ে যায় তো তাহলে কিন্তু ওই 115 থেকে আর শেয়ারের দাম বাড়বে না, তার থেকে কিন্তু শেয়ারের দামটা আবার কমতে থাকবে। তো অবভিয়াসলি খালি টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে এটা বলবে না যে ওই ব্রেকআউটটা কি সাস্টেনেবল ব্রেকআউট না আনসাস্টেনেবল ব্রেকআউট। সিমিলারলি শেয়ারের দাম যখন সাপোর্টে আসছে, ওই সাপোর্টে আসার থেকে আপনি যদি এরকম ভাবে কেনেন, চলুন সাপোর্ট লেভেলে আছে আমি কিনে নিই, এবার আপনি জানেনই না যে তার ফান্ডামেন্টাল কি আরো ডিটোরিয়েট করেছে না করেনি। যদি তার ফান্ডামেন্টাল ডিটোরিয়েট করে বা তার ফিউচার প্রসপেক্টস যদি ডিটোরিয়েট করে, তো তাহলে কিন্তু সে সেই সাপোর্টে এসে আর ব্যাক করবে না, সাপোর্ট থেকে কিন্তু আরো তলার দিকে চলে যাবে মানে তার ট্রেডারদের কিন্তু লস আরো বাড়িয়ে দেবে। এই কারণে টেকনিক্যাল অ্যানালিসিস অ্যালোন, মানে আপনি যদি খালি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর মানে ভরসা করেন, তো তাহলে দেখবেন 40-50 এইরকম মতো সাকসেস রেশিও আসছে। তার কারণ ব্রেকআউট হোক বা সাপোর্ট লেভেল হোক, এইগুলো কেন হচ্ছে এর পেছনের রিজন খালি টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু বলতে পারে না। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আপনি খালি একা করছেন না, মার্কেটে যত পার্টিসিপেন্টস আছে সবাই করছে, এবং যেহেতু এটা চার্ট বেসড মানে পাস্ট প্যাটার্ন বেসড, পাস্টে এইটা হয়েছে তাই ফিউচারে এইটা হবে, তো এই কারণে আপনার কাছে যেটা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন সেটা কিন্তু সবার কাছেই সেম। তার মানে প্রত্যেকেই কিন্তু জানতে পারছে যে এই 99-100 এটা আমার সাপোর্ট জোন, এখানে আসলে আমি কিনবো, আবার প্রত্যেকে জানতে পারছে এই 110 এইটা হলো আমার রেজিস্ট্যান্স জোন। এর জন্য কি হয়, খুব ইজিলি কোনো অপারেটর বা যারা হয়তো ফান্ড ম্যানেজার বা যাদের কাছে সিম্পলি বেশি টাকা আছে, তারা কি করে ইচ্ছা করে, লোকে তো জানে যে আমার 110-এর ওপরে গেলে আমার শেয়ারটা ব্রেকআউট করে অনেকে কিনবে, ইচ্ছা করে শেয়ারটাকে 110-এর ওপরে নিয়ে চলে গেল, 114-15-তে নিয়ে চলে গেল, বাকি লোকেরা কিনলো, যেই বাকি লোকেরা কিনলো তখন সেই অপারেটর কিন্তু বিক্রি করে চলে এলো। তারপরে কি হলো, শেয়ারটার দাম পড়ে গিয়ে আবার স্টপ লস হিট করলো। আবার আপনি যে স্টপ লস দিয়ে রেখেছেন সেই স্টপ লসটাও কিভাবে ক্যালকুলেট হয়েছে, হয়তো কোনো প্রিভিয়াস সাপোর্ট লেভেলে আপনি স্টপ লস ক্যালকুলেট করে দিয়েছেন। এবার এই স্টপ লসটা কিন্তু সকলের জানা, যারা বড় বড় ফান্ড ম্যানেজার, যারা কয়েক হাজার কোটি টাকা নিয়ে শেয়ার মার্কেটে বসে আছে, তারাও জানে ওইটা আমার স্টপ লস। তারা কি করলো, তারা শেয়ারের দামটা ইচ্ছা করে স্টপ লসটা হিট করিয়ে দিল, শেয়ারটার দামটাকে আরেকটু নিচের দিকে নিয়ে চলে গেল। তাই আপনিও ভাবলেন আরে আমার তো স্টপ লস হিট করেছে, আমি শেয়ারটা বিক্রি করে দিই। যেই শেয়ারটা বিক্রি আপনি করে দিলেন, তারপরে সেই অপারেটরই আবার কেনা শুরু করলো এবং অটোমেটিক শেয়ারের দাম বাড়তে থাকলো। এই কারণে আপনারা দেখবেন প্রায় সময় ট্রেডারদের এই কমপ্লেন থাকে যে আমি শেয়ার কিনলাম, স্টপ লস আমার হিট করে গেল, যেই বিক্রি করলাম শেয়ারের দাম আমার বাড়ছে। এর কারণ এইটাই, কারণ আপনি যদি খালি টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করেন, সেই অ্যানালিসিস কয়েকশো লোক ফলো করছে, কয়েক হাজার কোটি টাকা নিয়ে যারা বসে আছে তারাও সেইটা ফলো করছে, তারা জানে যে প্রচুর ছোটোখাটো ইনভেস্টার এই জিনিসটা করবে, তো তারা খুব ইজিলি সেই কাজটা করে কিন্তু প্রফিট নিয়ে বেরিয়ে গেল। এই কারণে খালি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর যদি আপনি বেস করে থাকেন, তাহলে কিন্তু আপনার লস কখনো না কখনো হবেই হবে। এছাড়াও আরও একটা নেগেটিভ যে টেকনিক্যাল অ্যানালিসিসের আছে, সেটা হলো এই টেকনিক্যাল অ্যানালিসিস লো ভলিউম শেয়ারে কাজ করে না। মানে টেকনিক্যাল অ্যানালিসিসের এই যে প্রাইস, আমি যেটা বললাম প্রাইস অ্যান্ড ভলিউম, এই দুটো কম্বিনেশন করে অ্যানালিসিস হয়। তো তার মানে বুঝতেই পারছেন মাইক্রো ক্যাপ স্টক বা যেগুলো এসএমই স্টক, যেগুলো ট্রেডিং ভলিউম খুব কম বা ডেলি হয়তো এনাফ ট্রেডিংই হচ্ছে না, সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না। টেকনিক্যাল অ্যানালিসিস খালি কাজ করবে হয়তো টপ যে 200, 300, 400, 500 যে কোম্পানি আছে, মানে শেয়ার মার্কেটের যে টপ, যে নাম করা নাম জানা যেই কোম্পানিগুলো ট্রেডিং ভলিউম এনাফ আছে, তার উপরেই খালি টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করবে। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেরকম কিছু না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস A to Z ছোট থেকে বড় সমস্ত কোম্পানির উপর অ্যাপ্লাই হবে। এবার জেনে নেব যে আপনার ট্রেডিং প্যাটার্নের উপর আপনি কোনটা ফলো করবেন, ফান্ডামেন্টাল না টেকনিক্যাল, কিভাবে আপনি ম্যাক্সিমাম টাইমে প্রফিট বের করতে পারবেন। তো প্রথমত আপনি যদি ইন্ট্রাডে ট্রেডার হন, তো তাহলে ফান্ডামেন্টালের তো কোনো দরকার নেই, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ফলো করে বাই সেল। ইন্ট্রাডে মানে আপনি যেদিন কিনছেন সেদিনই সেল করছেন, বা ওই সেম দিন আগে বিক্রি করে তারপরে কিনছেন। যদি আপনি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডার হন বা যদি আপনি সুইং ট্রেডিং এর দিকে যান, তো তাহলেও ম্যাক্সিমাম লোকে যেটা করে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে। কিন্তু এখানেই আমি একটা খুব শকিং ফ্যাক্ট রিভিল করছি, সেটা হলো অ্যাজ পার সেবি স্টাডি, মানে সেবি তো বুঝতেই পারছেন মার্কেট রেগুলেটর, তারা 3 বছর ধরে স্টাডি করেছে। সেই স্টাডিতে বলছে 89% অফ ইন্ডিভিজুয়াল ইকুইটি এফএনও ট্রেডার লস্ট মানি ইন FY22, মানে 89%, মানে 100 জনের মধ্যে 89 জন এফএনও ফিউচার অ্যান্ড অপশনে লস সাফার করেছে। ওভারঅল 93% ইন্ডিভিজুয়াল ট্রেডার FY22 থেকে FY24 এর মধ্যে লস সাফার করেছে, মানে 3 বছরের হিসাবে 93, মানে 100 জনের মধ্যে 93 জনের লস হয়েছে। এবং আরও শকিং ডেটা, অনলি 1% ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ম্যানেজ টু আর্ন প্রফিট এক্সিডিং 1 লাখ আফটার অ্যাডজাস্ট
ইনভেস্টিং ফর ট্রানজাকশন কস্ট। মানে 100 জনের মধ্যে মাত্র একজন এই F&O ট্রেডিং থেকে প্রফিট করতে পেরেছে 1 লাখ টাকার বেশি। এই টাকার প্রফিট মানে 100 জনের মধ্যে মাত্র একজন করতে পেরেছে। তো তার মানে বুঝতে পারছেন তো, আপনার এখানে প্রচুর লোকে আছেন যে যারা এই F&O করে, যারা মানে ট্রেডিং এর জন্য মানে মাসে মাসে ইনকামের জন্য, বা হয়তো কোনো ইউটিউবার বলেছে কোনো কোর্স করেছি তার জন্য আমি এইসব জায়গায় চলে এসেছি, এইসব করছি। তো এই যে লস হচ্ছে, এইটা আমি না, মানে সেবি ডেটা বলছে এই লসের সবথেকে প্রাইমারি রিজন হচ্ছে, খেয়াল করে দেখুন আপনারা যারা F&O করেছেন তারা ম্যাক্সিমাম ওই খালি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভর দিয়ে করেছেন, এবং এই টেকনিক্যাল অ্যানালিসিসের উপর যখন খালি ভরসা দিয়ে করেছেন তখন আপনি একটা স্টপ লস রেখেছেন, আপনি একটা ওই হয়তো ব্রেকআউটে কিনেছেন বা রেজিস্ট্যান্সে গিয়ে সতর্ক হয়ে গেছেন। এবং প্রত্যেকবারই কিন্তু, যেটা আমি প্রথমেই বললাম, যে এই টেকনিক্যাল অ্যানালিসিসের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি যে স্টপ লস রেখেছেন সেইটা সকলে জানে। তো সেই সকলে যখন জানে, বড় বড় যারা ট্রেডার আছে, যারা ফান্ড ম্যানেজার, হেজ ফান্ড ম্যানেজার আছে, ওরা ইজিলি ওই স্টপ লসের দামটাকে এনে আরেকটু নিচের দিকে এনে আপনার কিন্তু খুব ইজিলি লস করিয়ে দিতে পারে। এবং এই কারণে সেবি বা মার্কেট রেগুলেটর সবাই বলে গেছে যে F&O এই ফিউচার অ্যান্ড অপশন কিন্তু ইন্ডিভিজুয়ালদের জন্য নয়। অনেকে প্রশ্ন করেন যে তাহলে ফিউচার অ্যান্ড অপশন সেবি রেখেছে কেন, এরা তো ব্যান করে দিতে পারে। দেখুন, এই ফিউচার অ্যান্ড অপশন হচ্ছে যারা হেজ ফান্ড ম্যানেজার, যারা হেজার, অনেকে কি করে হেজিং পারপাসের জন্য লাগে। হেজিং পারপাস মানে হয়তো যারা হয়তো এখান থেকে কোনো বাইরের দেশে কোনো কিছু এক্সপোর্ট করছে, তো সেখানে কারেন্সি হেজিং বা এই সমস্ত হেজিং এর পারপাসে এই ফিউচার অ্যান্ড অপশন লাগে। সেটা পুরো ডিফারেন্ট টপিক। ফিউচার অ্যান্ড অপশন কিন্তু কেউ কোনোদিন ইন্ডিভিজুয়াল ট্রেডারদের জন্য মার্কেটে আনেনি, জাস্ট বিকজ অফ দ্য ইন্ডিভিজুয়াল ট্রেডার তারা তাদের লোভে পড়ে, আর এই অনেক ইউটিউবার আছে, অনেক এইসব মানে সো কল্ড নিজেদের একটা ফেক স্ক্রিনশট বা ফেক ভিডিও বার করে তাদেরকে প্রলোভন দেখিয়ে মানে ফাঁদে পা দেওয়ার কাজ করে যাচ্ছে, যার জন্য প্রচুর ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা এসব করছে এবং তারা লস সাফার করছে। আপনিও যদি এই টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে ফিউচার অ্যান্ড অপশন বা কোনো ট্রেডিংয়ে লস সাফার করে থাকেন, তো তাহলে এই কমেন্ট বক্সে কমেন্টে জানান। এবং আই হোপ রিজন আপনি বুঝে গেছেন। রিজন হচ্ছে দুটোই। এক হচ্ছে যখনই কোনো ব্রেকআউট হচ্ছে, সেই খালি টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে বলছে না সেই ব্রেকআউটের পেছনে অপারেটরদের হাত আছে নাকি সত্যি সত্যি কোনো ফান্ডামেন্টালের ভূমিকা আছে। সিমিলারলি যখনই কোনো শেয়ার স্টপ লস হিট করছে, সেই স্টপ লস কিন্তু খালি আপনি নয়, সেই স্টপ লস মানে টেকনিক্যাল অ্যানালিসিসটা যেহেতু এতটাই মানে সোজা, মানে জিনিসটা তো চার্ট দেখে আপনি দুদিনে কেউ মানুষ শিখে যেতে পারবে। ওই স্টপ লসের লেভেল কিন্তু আপনার ছাড়াও সমস্ত লোকে জানে, এবং সমস্ত লোকে জানে, প্রচুর লোকজন আছে যারা ওই জায়গায় এসে হাল ছেড়ে দেবে। তো তাই তারা ওই স্টপ লসের খানিকটা নিচে নিয়ে গিয়ে তারপর বাইং কিন্তু স্টার্ট করে। ট্রেডিং থেকে যে সমস্ত খুব কম মানুষ বা যে সমস্ত বড় বড় ফান্ড ম্যানেজার, বড় বড় ফান্ড হাউস যারা প্রফিট করে, তারা কিভাবে প্রফিট করে জানেন? তারা খুব সিম্পল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে। সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর বেস করে তারপরে তারা টেকনিক্যালে দেখে এবং সেই ওয়াইজ তারা হয়তো ট্রেডিং করে। যদি আপনি সেইভাবে করতে পারেন তো তাহলে একমাত্র আপনার প্রফিট হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রফিট হবে না। এবং এই যে বললাম ফান্ডামেন্টাল অ্যান্ড অন টপ অফ টেকনিক্যাল, এটা কিন্তু মানে বলতে খুব ইজি বাট অ্যাকচুয়ালি অনেক কঠিন, কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইটসেলফ ইজ আ ভেরি ডিফিকাল্ট জব। টেকনিক্যাল অ্যানালিসিস খুব সোজা, কিছুই না। আপনি একটা চার্ট দেখলেন, যে কিছুই জানে না সেও একটা চার্ট দেখে বলে দেবে এই আমার স্টপ লস, এই আমার রেজিস্ট্যান্স, এই আমার সাপোর্ট। একদিনে শেখা যায়, কিচ্ছু নেই হাতি ঘোড়া। আর এই টেকনিক্যাল অ্যানালিসিসেই দেখবেন ট্রেডিং এর কোর্স বিক্রি করে এত লোকজন এত রকম ভাবে প্রলোভন দিচ্ছে। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি আপনি শিখতে চান, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের নামে অনেক লোকে অনেক মানে হিউজ কস্টের কোর্স বিক্রি করছে, সেগুলো আলাদা গল্প। ফান্ডামেন্টাল অ্যানালিসিসও যদি শিখতে যান, ইটস নট দ্যাট ইজি। এর জন্য আপনাকে যেমন ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেই সবের নলেজ থাকতে হবে, প্লাস হিউজ অ্যামাউন্ট অফ স্টাডি করতে হবে, কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে শুরু করে মানে কল, দেন ইনভেস্টর প্রেজেন্টেশন এবং ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, সমস্ত কিছু করে তারপরেই আপনি কিছু একটা প্রেডিক্ট করতে পারবেন। আবার এমনও নয় যে প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনি কোনো না কোনো কনক্লুশনে পৌঁছতে পারলেন। তো যেটা আপনাকে করতে হবে, আপনি হয়তো 15-20টা কোম্পানি অ্যানালিসিস করলেন, তার মধ্যে আপনার মনে হলো যে 5টা-6টা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, যদি প্রফিট করতেই হয় ওই 5টা-6টা কোম্পানির ওপরেও আপনি কিন্তু টেকনিক্যাল করে কেনা বেচা করতে পারেন, তাহলেই একমাত্র আপনার প্রফিট হবে। এবার চলে আসি ইনভেস্টরদের কথা, যারা ধরুন মিডিয়াম টার্ম ইনভেস্টর বা লং টার্ম ইনভেস্টর, তারা কি করে? অবভিয়াসলি তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ফলো করে, বাট সেই ইনভেস্টিংয়েরও ম্যাক্সিমাম মানে যেটা আমরা মানে প্রবলেম যেটা আমরা খেয়াল করে দেখেছি, যে প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিস তারা ফলো করে না। জাস্ট এ কি বললো, ও কি বললো। বা আরও একটা ক্যাটাগরি আছে, যে কোনো একজন হয়তো কিনেছিল শর্ট টার্মে প্রফিট করবে বলে, মানে কি হচ্ছে ধরুন প্রচুর পিএসইউ কোম্পানির শেয়ার বা রেলওয়েজের শেয়ার হঠাৎ করে অনেকটা দাম বেড়েছে এক বছরে, প্রচুর লোকে বলছে এটা কেন ওটা কেন। তো এইবার সেই যেহেতু পাস্ট কয়েকটা বেড়েছে, তো সেই পাস্টে বেড়েছে বলে আমি সেইটা দেখে আজকে কিনে নিলাম, তার ফান্ডামেন্টাল তার ফিউচার কি আছে না আছে কিছুই জানলাম না, কিনে নিলাম। কিনে তারপরে শেয়ারের দামটা পড়ে গেল। মানে আমি যখন কিনেছিলাম তখন ট্রেডিং করবো বলে কিনেছিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসে প্রফিট করে বেরিয়ে যাবো বলে কিনেছিলাম। 2 মাস 3 মাস
মাস হয়ে গেল শেয়ারের দামটা পড়ে গেল, তখন আমি হয়ে গেলাম লং টার্ম ইনভেস্টর। তখন আমি ভাবলাম যে না, আমি শেয়ারটা 1 বছর 2 বছর হোল্ড করব, কারণ আমি লসে বিক্রি করব না। এটা যদি আপনি করেন আরও বড় ভুল করেন, কারণ এই জিনিস যদি আপনি করেন মোস্ট অফ দ্য টাইম যত বেশি আপনি হোল্ড করবেন ম্যাক্সিমাম টাইমে কিন্তু লস আরও ওয়াইডেন হয়। কারণ আপনি যখন শেয়ার কিনেছিলেন শর্ট টার্মে প্রফিট করার জন্য কিনেছিলেন, ওই দাম বাড়ছে পাস্টে বাড়ছে তাই আগামী দিনে বাড়বে ভেবে কিনেছিলেন, মানে জাস্ট একটা টেকনিক্যাল পার্সপেক্টিভে কিনেছিলেন, আগে যা হচ্ছে তাই হয়তো ফিউচারে হবে। যেই শেয়ারের দাম পড়তে থাকলো, যেই সেটা হলো না, তখন আপনি হয়ে গেলেন লং টার্ম ইনভেস্টর। কিন্তু আপনি লং টার্ম ইনভেস্টর হলেন উইদাউট এনি কাইন্ড অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এই হচ্ছে কিন্তু মানুষের শেয়ার বাজার থেকে লসের প্রাইমারি কারণ। এই জিনিস করেন বলেও আপনাদেরও যদি লস হয়ে গিয়ে থাকে একবার একটু ভেবে দেখুন, ভেবে দেখলে বুঝতে পারবেন এই জিনিসটাই কিন্তু ম্যাক্সিমাম হয়। যদি আপনি একমত হয়ে থাকেন কমেন্টে জানান যে কোন শেয়ারে আপনার এইরকম লস হয়েছে, কোন শেয়ার আপনি ওই ট্রেডিং করবেন বলে কিনেছিলেন, মানে অল্প দিনে প্রফিট করে বেরিয়ে যাবেন বলে কিনেছিলেন, কিনে তারপরে ফেসে গেছেন আর বেরোতে পারেননি, সেইটাই ধরে থেকে লং টার্ম ইনভেস্টর আপনি হয়ে গেছেন। যদি ভাগ্য ভালো থাকে ওই 1 বছর 2 বছর হোল্ড করার পরে প্রফিট হয়ে বেরোবে, আর যদি ভাগ্য ভালো না থাকে তো তাহলে কিন্তু আর প্রফিট হবে না। আমরা যখন স্টক রেকমেন্ডেশন সার্ভিস প্রোভাইড করি ম্যাক্সিমাম স্টক কিন্তু আমাদের ইন ডেপথ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপরে থাকে, এবং অন টপ অফ দ্যাট কিছুটা টেকনিক্যাল আমরা ইউজ করি। সেই কারণেই দেখবেন এই যে অক্টোবর নভেম্বর এই সময় যে মার্কেটে যে এতটা ক্র্যাশ হয়েছে, প্রচুর শেয়ার 20, 30, 40% পড়ে গেছে, আমাদের পোর্টফোলিওতে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা পড়েনি। ইনফ্যাক্ট আমাদের যারা পেড সাবস্ক্রাইবার্স আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে এই সমস্ত শেয়ার, মানে যেই শেয়ারগুলো আমরা বহুদিন ইউটিউবে বলেও এসেছি, যেমন ধরুন সুপ্রিয়া হোক, এসজিএস হোক, নুভামা হোক, বা ধরুন ইউনিকেম হোক, আবার বলছি এইগুলো কিন্তু আমি এখন কেনার জন্য বলছি না, এগুলো জাস্ট একটা এক্সাম্পল। জাস্ট এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি, এই সমস্ত জিনিস আমরা আগেও বহুবার বলে এসেছি, নানান রকম এক্সাম্পলে দেখিয়েছি, এবং এই শেয়ারগুলো দেখবেন খুব একটা পড়েনি। এর কারণটা এইটাই যে এদের ফান্ডামেন্টাল খুব স্ট্রং, এদের ফিউচার প্রসপেক্টস খুব স্ট্রং, এবং খুব অল্প টেকনিক্যাল বা জাস্ট খুব বেসিক প্রাইস অ্যাকশন ইউজ করে কিন্তু এগুলোতে এন্ট্রি নেওয়া। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইজ, আপনার যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ঠিকঠাক হয় ম্যাক্সিমাম যেটা হতে পারে শেয়ারের দাম হয়তো একই রেঞ্জে থাকতে পারে, যেটাকে আমরা বলি অপরচুনিটি লস। এর মানে কি, আপনি হয়তো একটা কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো দেখে কিনলেন, আপনার অ্যানালিসিস ঠিক, আপনি 100 টাকায় কিনলেন, আপনি ভাবলেন যে শেয়ারটার দাম 200 টাকা হবে, যেটা হতে পারে ওই 100 টাকা থেকে 110, 110ই হয়তো আরো 6 মাস থেকে গেল, মানে তার দামটা হয়তো বাড়লোও না পড়লোও না, একই জায়গায় রইল। যদি তার দাম পরপর কন্টিনিউ 6 মাস পড়তে থাকে তাহলে আপনার অ্যানালিসিসে কোথাও ভুল ছিল বা আপনার এখনো কিছু ভুল হচ্ছে। আর যদি আপনার দামটা একই জায়গায় থাকে, অ্যানালিসিস ঠিকও হয়, যেটা হতে পারে হয়তো 6 মাস 1 বছর এক জায়গায় থাকলে 1 বছরের পরে হঠাৎ করে দামটা বাড়লো। তো এই জিনিসগুলো হয়, এইটাই একমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিসের লিমিটেশন। তো সেই কারণে যদি অ্যানালিসিস ঠিক হয়, ম্যাক্স টু ম্যাক্স আপনার ওই ক্যাপিটাল একই রকম জায়গায় থাকবে, হিউজ লস কিন্তু হবে না। সেই কারণে আমরা আমাদের ওয়েবসাইটে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স আছে, কোর্স বলতে ভিডিও টিউটোরিয়াল, এর প্রি রেকর্ডেড ভিডিও আছে, এবং সেই রেকর্ডেডের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা মানে অনলাইনে গিয়ে দেখিয়েছি যে আপনি কোন ওয়েবসাইটে গেলে, অবভিয়াসলি ফ্রি ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে চেক করবেন, কিভাবে অ্যানুয়াল রিপোর্ট পড়বেন, কোনটা ডাউনলোড করবেন, কোনটা করবেন না। শুধু তাই নয়, আমরা এটাও দেখিয়েছি যে 5 মিনিটের মধ্যে কি করে একটি কোম্পানির ফান্ডামেন্টালের কতটা স্ট্রেংথ আছে সেটা আপনি বার করবেন। অবভিয়াসলি এর জন্য আবার কোনো পেড সফটওয়্যার বা পেড, আমাদেরই কোনো পেড ভার্সনের ওয়েবসাইটের আমরা কোনো কিছু বলবো না, যা ইন্টারনেটে ফ্রিতে অ্যাভাইলেবল রয়েছে সেই সমস্ত জিনিস ইউজ করেই কি করে আপনি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে পারবেন সেই নিয়ে ডিটেলসে কোর্স রয়েছে। কোর্সের ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, প্রাইসিং অ্যান্ড অল। তাছাড়াও আমি এই ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি চেক করে দেখতে পারেন। আবার বলছি, ওই অন্যান্য ইউটিউবারদের মতো খালি কোর্স বিক্রি করে আমাদের কোনোভাবে সংসার চলে না, কারণ আমরা সবসময় এইটা টার্গেট করি, আমাদের নিজেদের পোর্টফোলিওর যা প্রফিট সেইটা থেকেই আমরা আমাদের মেজরিটি অফ দ্য ইনকাম কভার আপ করি। যদি কোর্স বিক্রি করেই হয়তো দেখবেন আমাদের কোর্সের প্রাইস খুব নমিনাল রাখা হয়েছে, এবং আমরা খুব রেয়ারলি, মানে কোনোদিন কোনো অ্যাডভার্টাইজমেন্টও করি না, কাউকে কোনোদিন ফোন করে আপনি এটা নিন, বা ধরুন আমরা জানালাম যে লাস্ট 1 ডে রিমেইনিং ফর 50% ডিসকাউন্ট, এইসব কিন্তু আমরা করি না, বা আজকের মধ্যে আপনি অ্যাক্ট করুন যার জন্য হিউজ ডিসকাউন্ট পাবেন, কালকে থেকে দাম বেড়ে যাবে, এইসব জিনিস আমরা করি না। আপনি ফলো করবেন, যদি A to Z দেখে যদি আপনার মনে কনফিডেন্স থাকে তাহলে আপনি নেবেন, যদি আপনার মনে কোনো ডাউট থাকে আপনি নেবেন না, সিম্পলি নেবেন না। এর জন্য কেউ কোনো জোর করবে না, কেউ আপনাকে ফোন করে কিছু জিজ্ঞেস করবে না। ফাইনালি এটা সবসময় মাথায় রাখবেন যে খালি টেকনিক্যাল অ্যানালিসিস যদি ফলো করেন তাহলে আপনি কোনোদিন শেয়ার মার্কেট থেকে পার্মানেন্ট প্রফিট করতে পারবেন না। একবার দুবার প্রফিট হয়ে 3 নম্বর 4 নম্বর বার লস হয়ে সমস্ত টাকা কিন্তু বেরিয়ে যাবে। যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যদি আপনি এক্সপার্ট হয়ে ওঠেন, তার উপর যদি আপনি ছোটোখাটো টেকনিক্যাল যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তো তাহলেই আপনি ট্রেডিং বলুন, ইনভেস্টিং বলুন, যে কোনো কিছু বলুন, সেখান থেকে প্রফিট করতে পারবেন। এবং এটা আমি বলছি না, পৃথিবীতে যত বড় বড় ইনভেস্টার আছে বা
ইন্ডিয়াতেও যত বড় বড় ইনভেস্টর আছে তারা লং টার্ম ওয়েলথ কিন্তু এইভাবেই ক্রিয়েট করেছে। আপনারা সবাই রাকেশ ঝুনঝুনওয়ালার কথা জানেন। হ্যাঁ, এটা ঠিক, রাকেশ ঝুনঝুনওয়ালা কেরিয়ার স্টার্ট করেছিল ট্রেডিং করে, কিন্তু যত তার বয়স বেড়েছে তত কিন্তু তিনি ইনভেস্টিংয়ে চলে গেছেন এবং তার যত বড় ওয়েলথ ক্রিয়েশন, যত জায়গা থেকে তিনি বেশি টাকা আর্ন করতে পেরেছেন, সমস্ত কিছু কিন্তু ইনভেস্টিং থেকেই। এবং পরবর্তীকালে উনি এটাও বলেছিলেন যে ইনভেস্টিং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মিক্স করে কিন্তু অ্যানালিসিস করেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।